Hi students, how are you? Hopefully all of you are okay. And today we have met again after a long interval. Uh, in my previous class, I have told you that I will take a second paper class, that is a class on grammatical aspect. Today I would like to do with you how to change the sentence, that is changing sentence. In your question you will see that part of grammar in question number 6, rules of sentence changing. Today I will try my level best to make you understand what is the definition of a sentence, the classification of sentences, and how to interchange the sentence from simple to complex to compound. That is interchanges of sentence. Let us go to how many sentences are there in English grammar. From expressional viewpoint, sentences are 5 in number. আমরা যদি ভাবের দিক থেকে চিন্তা করি, ভাব প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশের সক্ষমতার দিক থেকে, তাহলে আমরা বাক্যকে 5 প্রকারের শ্রেণীবিভক্ত করতে পারি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা আমরা ভাব প্রকাশের দিক থেকে বলি। From expressional viewpoint, sentences are 5 in number. That is assertive, next interrogative, next imperative, next optative, next exclamatory. What is assertive? I eat rice. It is assertive sentence. Interrogative. What is your name? Interrogative. Imperative. Go home at once. Imperative. Optative. May Bangladesh live long. Optative. And exclamatory. What a beautiful scenery it is. This is exclamatory. These are 5. Sentences are 5 in viewpoint of expressional capability. But today's concern is the structural viewpoint. From structural viewpoint, sentences are 3 in number. আমরা যদি কাঠামোগত দিক থেকে চিন্তা করি, তাহলে বাক্যকে ইংরেজি ভাষার বাক্যকে, ইংরেজি ব্যাকরণের বাক্যগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। সেটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে আমরা বুঝবো এবং কি করে একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কী করে কমপ্লেক্সে অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে কী করে সিম্পলে, এই যে ইন্টারচেঞ্জ, এই ইন্টারচেঞ্জে যে কি ফ্যাক্টরসগুলো অর্থাৎ বিশেষ বিশেষ লক্ষণীয় বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাট ইজ স্ট্রাকচারালি sentences are 3 in number: simple, complex, compound. Let us try to understand what is simple sentence. Can you anyone define what is simple sentence? Simple sentence, very simple. Simple sentence definition is very simple. A type of sentence having only one finite verb. Very simple. The definition of simple sentence is very simple. The type of sentence is type of sentence having only one finite verb. এটা এমন এক ধরনের বাক্য যার মধ্যে একটি মাত্র সমাপেক্ষক ক্রিয়া থাকে, তাকে আমরা বলব বাংলায় সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। তাহলে সরল বাক্যের একেবারেই সহজীকরণ সংজ্ঞা হলো এমন ধরনের বাক্য যার মধ্যে একটি মাত্র সমাপেক্ষক ক্রিয়া থাকে। এই টাইপ অফ সেন্টেন্স হ্যাভিং অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, অনলি ওয়ান ক্লজ। দেখো এই যে বাক্য, এর যে বাক্যাংশ, একটাই বাক্যাংশ থাকে আর ভিন্ন বাক্যাংশ থাকে না, অনলি ওয়ান ক্লজ। হেন্স এই কারণে নো কনজাংশন টু কানেক্ট আদার ক্লজ আর ক্লজেস। ফলে ওই বাক্যের সিম্পল সেন্টেন্সের এমন কোনো সংযোজক থাকে না, সংযোজক অব্যয় থাকে না যে অন্য একটা ক্লজকে বা অন্য একটা বাক্যাংশকে যোগ করবে। ফলে সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে মাত্র একটি সমাপেক্ষক ক্রিয়াপদ থাকে এবং অন্য বাক্যাংশ থাকে না, বিধায় কোনো সংযোজক অব্যয় থাকে না বা সাধারণত থাকে না। থাকতে পারে কিন্তু ভার্বকে অন্য কোনো সমাপেক্ষক ক্রিয়াকে যোগ করার জন্য না, অর্থাৎ আর একটা সাবজেক্টকে যোগ করার জন্য অথবা আর একটা বিধেয়কে যোগ করার জন্য, এরকম থাকতে পারে কনজাংশন, কিন্তু নট টু কানেক্ট আদার ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স সরল বাক্য এমন একটা বাক্য যে বাক্যে একটি মাত্র সমাপেক্ষক ক্রিয়া থাকবে, যেহেতু ওই বাক্যে আর কোনো বাক্যাংশ থাকে না, ফলে হেন্স নো কনজাংশন, ফলে এই জায়গাতে কনজাংশনের ব্যবহার নাই, অর্থাৎ সংযোজক অব্যয়ের ব্যবহার নাই টু কানেক্ট আদার ক্লজ আর আদার ক্লজেস, অন্য বাক্যাংশ যোগ করার জন্য। এক্সাম্পল দেখো, উদাহরণ, উই হ্যাভ টু স্টাডি মোর টু মেক এ গুড রেজাল্ট। উই সাবজেক্ট, উই হ্যাভ টু স্টাডি, এই হ্যাভ টু স্টাডি হলো ভার্ব, ফাইনাইট ভার্ব, আমাদেরকে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, হ্যাভ টু স্টাডি। আমরা এভাবে লিখতে পারতাম, তাকে এটা ফাইনাইট ভার্বকে আমরা মডিফাই করতে পারি, উই স্টাডি মোর, আমরা আরও লেখাপড়া করি, অধ্যয়ন করি।
উই হ্যাভ টু স্টাডি মানে হ্যাভ টু স্টাডি দিয়ে এই বাক্যে ভার্বের রূপান্তর ঘটছে এবং এটাকে প্রকাশ করা হচ্ছে যে আমাদের করতে হবে আরও পড়াশোনা হবে। হ্যাভ টু স্টাডি, উই হ্যাভ টু, আমাদের আরও করতে হবে পড়াশোনা। মোর মানে আরও করতে হবে, টু মেক এ গুড রেজাল্ট। টু মেক এ গুড রেজাল্ট, দেখো এই জায়গায় একটা মেক ভার্ব, কিন্তু এই ভার্বটা কিন্তু ভার্ব না, ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এইটা কোনো টেন্স গঠন করেনি। যে ভার্বটা টেন্স গঠন করতে পারে সেই ভার্বটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়ে ওঠে। উই হ্যাভ টু স্টাডি মোর, আমাদেরকে আরও পড়াশোনা করতে হবে। কেন? টু মেক এ গুড রেজাল্ট, এটা কিন্তু একটা টু মেক এ গুড রেজাল্ট, এটা একটা ফ্রেজ, এটা ইনফিনিটিভ ফ্রেজ। এটা আমাদের পড়াশোনা করতে হবে কেন এই প্রশ্ন তো দিচ্ছে, এটা একটা এক্সটেনশন, এটা না লিখলেও কিন্তু হবে। উই হ্যাভ টু স্টাডি মোর, এই জায়গায় ফুল স্টপ দিলেই হয়ে যেত, তারপরে একটা এক্সটেনশন দেওয়া হচ্ছে যে কেন আমাদের ওদিকে পড়াশোনা করতে হবে, টু মেক এ গুড রেজাল্ট। তাহলে এই যে টু মেক এ গুড রেজাল্ট, এটা টু মেক, এটা ইনফিনিটিভ, এটা অসমাপিকা ক্রিয়া, এই দ্বারা কোনো টেন্স গঠন করা হয়নি, টেন্স গঠন করা হয়েছে হ্যাভ টু স্টাডি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর কোনো ভার্ব নাই, কোনো কনজাংশন নাই, ফলে এটা একটা সরল বাক্যের উদাহরণ। এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞায় দেখছি যে একটা মাত্র ভার্ব থাকবে, হ্যাভ টু স্টাডি। এই ভার্বটা হ্যাভ টু স্টাডি, হ্যাভকে আলাদা ভার্ব বলার কোনো দরকার নাই। উই স্টাডি লিখলেও হতো, উই শ্যাল স্টাডি লিখলেও হতো, উই হ্যাভ টু স্টাডি এটা লিখছে, এটাও ঠিক আছে। একটাই ভার্ব, এর দুটো ভার্ব না, হ্যাভ আলাদা এবং স্টাডি আলাদা এরকম ভাব না, দুটো মিলেই ওই হ্যাভ টু স্টাডি মিলেই একটা ভার্ব। উই শ্যাল স্টাডি অথবা উই মাস্ট স্টাডি এরকম করেও লিখতে পারতাম, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব বসছে সামনে, ফলে দুটো মিলে একটা ভার্ব। উই হ্যাভ টু স্টাডি এইটা একটাই ভার্ব, আর এই ভার্বটা আছে মেক, কিন্তু এটা নষ্ট হয়ে আছে, অর্থাৎ এটা ইনফিনিটিভ, ফলে এইটা এই বাক্যে একটাই ফাইনাইট ভার্ব, ফলে এটা সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ। আমরা এই সেন্টেন্সকে, এই সরল বাক্যকে আমরা জটিল বাক্যে অথবা কম্পাউন্ড সেন্টেন্স হলো যৌগিক বাক্যে রূপান্তর করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখি। আগে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স এদের অবয়বটা বুঝে নেই যে এরা কেমন। সিম্পল সেন্টেন্সের ডেফিনেশন দেখলাম, আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটা দেখি। এ টাইপ অফ সেন্টেন্স হ্যাভিং অ্যাটলিস্ট টু ক্লজেস, এটা এমন কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, বাংলায় কি বলে জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এই জটিল বাক্যকে কেন বলা হয় জটিল? জটিল কোন অর্থে? জটিল এই অর্থে যে এটার মধ্যে দুটো ক্লজ থাকে, একটা ক্লজ থাকে মেইন ক্লজ মানে প্রধান বাক্যাংশ, আর একটা বাক্য থাকে সেটা হলো পরাধীন বাক্যাংশ, সেটা ওই প্রধান বাক্যাংশের উপরে নির্ভরশীল। ফলে এই এক বাক্যাংশের ভাবটা অন্য বাক্যাংশে গিয়ে সংক্রমিত হয়, গিয়ে পড়ে, ফলে এটার এই বাক্য দুটোকে মিলিয়ে একটা বাক্যে বলা হয়, বিধায় এটা জটিল বাক্য, বাংলায় বলি জটিল বাক্য, ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এ টাইপ অফ সেন্টেন্স হ্যাভিং অ্যাটলিস্ট টু ক্লজেস, জটিল বাক্যে অবশ্যই দুটো ক্লজ থাকবে, অর্থাৎ দুটো বাক্যাংশ থাকবে কানেক্টেড উইথ এ কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্স হলে একটা কানেক্টর থাকতেই হবে, অর্থাৎ কনজাংশন থাকতেই হবে উইথ এ কনজাংশন। হেন্স উই সি মেইন ক্লজ, হেয়ার উই সি মেইন ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ, এখানে এই জটিল বাক্যের মধ্যে আমরা পাই মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। আমরা একটু জটিল বাক্যের দিকে দেখাই, দেখো কমপ্লেক্স সেন্টেন্সের দিকে। উদাহরণ, উই স্টাডি হার্ড, আমরা কঠোর অধ্যয়ন করি, উই স্টাডি হার্ড। সাবজেক্ট ভার্ব, হার্ড একটা অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে, কেমন করে স্টাডি করি, কঠোর স্টাডি করি। তাহলে উই স্টাডি হার্ড এটা একটা অ্যাডভার্ব পার্টিকেল, উই স্টাডি হার্ড আমরা কঠোর অধ্যয়ন করি, কেন? সো দ্যাট, যাহাতে, এটা কনজাংশন, সো দ্যাট যাহাতে উই ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে উই ক্যান মেক এ গুড রেজাল্ট এটা একটা স্বাধীন বাক্য, এটা একটা বাক্য, আবার উই স্টাডি হার্ড এটা একটা বাক্য, দুই বাক্যাংশকে যোগ করা হয়েছে সো দ্যাট দ্বারা, ফলে এই বাক্য ওই বাক্য আর বাক্য না থাকে, এরা হয়ে গেছে বৃহত্তর বাক্যের অংশ, ফলে এটাকে বলা হচ্ছে ক্লজ, এটাকে বলা হচ্ছে ক্লজ। তাই ক্লজ আর বাক্যের মধ্যে পার্থক্যটা একটু বুঝে নেই। ক্লজ হলো এমন বাক্য যেটা বৃহত্তর বাক্যের অংশ হিসেবে থাকে, যেমন উই স্টাডি হার্ড এটা কিন্তু বাক্য, আমরা যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি এগুলোকে বাদ দিয়ে, উই স্টাডি হার্ড এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি, ফুল স্টপ দিলে এটা একটা ইন্ডিভিজুয়ালি কমপ্লিটেড সেন্টেন্স। উই স্টাডি হার্ড আমরা কঠোর অধ্যয়ন করি। আবার দেখো এটুকু বাদ দাও, উই ক্যান মেক এ গুড রেজাল্ট এটুকু বাদ দিলাম, উই ক্যান মেক এ গুড রেজাল্ট এটা একটা ইন্ডিভিজুয়ালি কমপ্লিটেড সেন্টেন্স, উই ক্যান মেক এ গুড রেজাল্ট। কিন্তু দুটো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে সন্নিবেশ করছে, ফলে এইখানে দুটো ক্লজ বলা হচ্ছে, এই বাক্য অংশকে বলা হচ্ছে একটা ক্লজ, এই বাক্যটাকে বলা হচ্ছে একটা ক্লজ। এর মধ্যে একটা আছে স্বাধীন বাক্যাংশ আর একটা আছে পরাধীন বাক্যাংশ। স্বাধীন বাক্যাংশ কোনটা? আমরা জানি যে অংশের সাথে, অর্থাৎ যে খণ্ডিত বাক্যাংশের সাথে এই কনজাংশনটা ওতপ্রোতভাবে যুক্ত থাকে সেটাই হলো পরাধীন বাক্যাংশ। আর অপেক্ষাকৃত স্বাধীন বাক্যাংশ উই স্টাডি হার্ড। দেখো উই স্টাডি হার্ড আমরা কঠোর অধ্যয়ন করি, যাহাতে উই ক্যান মেক এ গুড রেজাল্ট যাতে আমরা ভালো ফলাফল করতে পারি। এই যে যাহাতে আমরা ভালো ফলাফল করতে পারি, ফলে এইটুকু মিলে হয়ে গেছে এটা পরাধীন বাক্যাংশ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেইন ক্লজ এবং এটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজের সংমিশ্রণে যে বাক্য তৈরি হয়েছে তার নাম বলছি বাংলায় জটিল বাক্য, ইংরেজিতে বলছি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আবার দেখো, এই টাইপ অফ সেন্টেন্স হ্যাভিং অ্যাটলিস্ট টু ক্লজেস, এমন ধরনের বাক্য
কমপ্লেক্স সেন্টেন্স এমন একটা ধরনের বাক্য যেখানে আমরা অন্তত দুটো বাক্যাংশ পাবো এবং একটা কনজাংশন দ্বারা যুক্ত পাবো। উই স্টাডি হার্ড এটা একটা বাক্য, সো দ্যাট উই ক্যান মেক এ গুড রেজাল্ট এটা একটা বাক্য, দুটো বাক্য সো দ্যাট দ্বারা যুক্ত হয়ে আছে। এটা স্বাধীন বাক্যাংশ, এটা পরাধীন বাক্যাংশ। স্বাধীন বাক্যাংশ খুঁজে পাবো কম করে যার সাথে কনজাংশনটা যুক্ত না, আর পরাধীন বাক্যাংশ খুঁজে পাবো কম করে যার সাথে কনজাংশনটা যুক্ত। তাহলে সো দ্যাট উই ক্যান মেক এ গুড রেজাল্ট এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর উই স্টাডি হার্ড এটা মেইন ক্লজ। এই দুই ক্লজ মিলে হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কয়টা ফাইনাইট ভার্ব পাবো? অবশ্যই দুটো ফাইনাইট ভার্ব পাবো, দুটো সাবজেক্ট পাবো, দুটো সেন্টেন্স পাবো, কিন্তু দুটো সেন্টেন্সকে সেন্টেন্স না বলে বলবো দুটো ক্লজ। তাহলে সেন্টেন্স হলো ফুল স্টপ টু ফুল স্টপ সেন্টেন্স, পুরোটাই ফুল লেন্থ যে ওয়ার্ড পারমুটেশনটা, ফুল লেন্থ ওয়ার্ড পারমুটেশন এটা সেন্টেন্স। ফুল লেন্থ ওয়ার্ড পারমুটেশন অর্থাৎ শব্দের বিন্যাসটা সম্পূর্ণরূপে যেটুকু এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে পুরোটাই একটা সেন্টেন্স। আর এখানে একটা সেন্টেন্স, এটাকে সেন্টেন্স না বলে বলছি ক্লজ। আবার এখানে একটা সেন্টেন্স পাচ্ছি, এটাকেও সেন্টেন্স না বলে, সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স না বলে এদের বলছি ক্লজ। তাহলে ক্লজ মানে হলো সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স, তাকে বলা হচ্ছে ক্লজ। এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে দেখি কেমন। কম্পাউন্ড সেন্টেন্স এ টাইপ অফ সেন্টেন্স হ্যাভিং অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। এখানেও কিন্তু আমরা দুটো স্বাধীন বাক্যাংশ পাবো। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? কমপ্লেক্স হলে একটা ছিল পরাধীন বাক্যাংশ আর একটা ছিল স্বাধীন বাক্যাংশ, কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুটোই স্বাধীন বাক্যাংশ পাবো। এ টাইপ অফ সেন্টেন্স হ্যাভিং অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, অন্তত পক্ষে দুটো স্বাধীন বাক্যাংশ পাবো উইথ এ কনজাংশন। বেশিরভাগ কনজাংশন হিসেবে এখানে ব্যবহৃত হয়, কম্পাউন্ডে ব্যবহৃত হয় অ্যান্ড, বাট, অর। এই মেইন আমরা যে কনজাংশন ব্যবহার করি কম্পাউন্ড সেন্টেন্সের অ্যান্ড, বাট, অর, এছাড়াও কয়েকটা কনজাংশন আছে যেগুলো কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন হিসেবে কোরিলেটিভসগুলো ব্যবহার হয়। আমরা আজকে সেদিকে যাচ্ছি না, আমরা দেখছি যে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর দ্বারা দুটো যদি ফাইনাইট ভার্ব যুক্ত থাকে এবং দুটো স্বাধীন বাক্যাংশ থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। মানে বাংলায় বলে যৌগিক বাক্য, জটিল না কিন্তু যৌগিক। জটিল হলো কমপ্লেক্স, যৌগিক মানে দুটো বাক্যের যোগফল। একটা বাক্য কিন্তু আরেকটা বাক্যের উপরে পরাধীন না, যে জটিলে দেখছি এক বাক্য আরেক বাক্যের উপরে পরাধীন, কিন্তু এখানে দেখছি যে এখানে দুটোই স্বাধীন। দেখো হি স্টাডি এট হার্ড, সে কঠোর পরিশ্রম করে অধ্যয়ন করেছিল। হি স্টাডি এট হার্ড, হি সাবজেক্ট, স্টাডি এট ভার্ব, ভার্বটা পাস্ট ফর্মে আছে। হি স্টাডি এট হার্ড, হি গট জিপিএ 5। এই জায়গায় দেখো অ্যান্ডের পরে আমরা এখানে সাবজেক্ট দিতে পারতাম হি গট জিপিএ 5। সে কঠোর অধ্যয়ন করেছিল, অ্যান্ড হি, এই জায়গায় হি গট জিপিএ 5। অ্যান্ডের পরে আমরা হি লাগাতে পারি না, লাগালেও দোষ নাই, কিন্তু এই জায়গায় হি লিখতে পারতাম হি স্টাডি এট হার্ড অ্যান্ড হি গট জিপিএ 5। অ্যান্ড এর পরে সাধারণত আগের সাবজেক্টটাকেই এখানে বোঝায়, ফলে এই জায়গায় হিটা অমিটেড আছে অর্থাৎ উজ্জ্ব আছে। তাহলে হি গট জিপিএ 5 এটা একটা সেন্টেন্স, এটা স্বাধীন বাক্যাংশ, এটা কিন্তু এর উপরে নির্ভরশীল না। আবার হি স্টাডি এট হার্ড, সে অধ্যয়ন করেছিল কঠোর হবে, এটাও স্বাধীন বাক্যাংশ, এটাও স্বাধীন, এটাও স্বাধীন। এই দুই স্বাধীন বাক্যাংশের যোগফল সেটাকে বলা হয় যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যে আমরা দুটো সাবজেক্ট পাচ্ছি এবং দুটো ফাইনাইট ভার্ব পাচ্ছি এবং একটা কনজাংশন পাচ্ছি। মেইন কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সে সেটা হলো অ্যান্ড, বাট, অর। এগুলোই সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে দেখলাম একটা ফাইনাইট ভার্ব মানে একটাই সমাপিকা ক্রিয়া, কোনো কনজাংশনের দরকার হয় না সাধারণত। আর কমপ্লেক্স সেন্টেন্সে দেখলাম দুটো বাক্যাংশ একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে, একটা বাক্যাংশ স্বাধীন আর একটা বাক্যাংশ অপেক্ষাকৃত পরাধীন। দুটো স্বাধীন পরাধীনের যোগফলে যেটা তৈরি হয় সেটার নাম হলো জটিল বাক্য মানে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে দেখলাম দুটোই স্বাধীন বাক্যাংশ অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকে, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যদি আমরা এটা ভালো করে বুঝে থাকি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যদি ভালো করে বুঝে থাকি যে সিম্পল সেন্টেন্স মানে একটা সমাপিকা ক্রিয়া, সরল করে যদি বলি সিম্পল সেন্টেন্স মানে একটা সমাপিকা ক্রিয়া, কমপ্লেক্স মানে দুটো সমাপিকা ক্রিয়া কিন্তু একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে, আর কম্পাউন্ডেও দুটো ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ দুটাই সমাপিকা ক্রিয়া থাকবে কিন্তু একটা কনজাংশন যুক্ত হবে। কনজাংশন থেকে কিন্তু আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ডকে ডিটারমাইন করতে পারবো। অ্যান্ড, বাট, অর দিয়ে যদি দুটো ফাইনাইট ভার্ব যুক্ত থাকে তাহলে ভাববো এটা কম্পাউন্ড। আর অ্যান্ড, বাট, অর ছাড়া হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, অ্যাজ, সো, ইফ, হোয়েন, আফটার, বিফোর, সিন্স, অলদো, এই সমস্ত কনজাংশন এর যে কোনো একটা কনজাংশন যদি যুক্ত থাকে দুটো ফাইনাইট ভার্ব তাহলে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন দেখব আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ আমরা পরপর কয়েকটা সেন্টেন্স মানে বাক্য আমরা দেখব এবং তোমাদেরকে আমি জিজ্ঞেস করব যে কোনটা কোন ধরনের বাক্য। তার আগে আবার একটু আমরা বুঝে নেই যে ফাইনাইট ভার্ব, আমরা বারবার বলছি ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব কাকে বলে? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্বস আর দোজ দ্যাট ক্যান মেক এ সেন্টেন্স হ্যাভিং এ কমপ্লিট সেন্স। অর্থাৎ সমাপিকা ক্রিয়া হলো সেই ক্রিয়া যা একটা বাক্যকে যথাযথরূপে উপস্থাপন করতে পারে, অর্থাৎ বাক্যের অর্থকে অর্থবোধক করে তুলতে পারে। অর্থাৎ সেই ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা বাক্যকে অর্থবোধক বাক্যে পরিণত করতে পারে, সেই ক্রিয়া পরিপূর্ণ সমাপিকা ক্রিয়া, নামই পরিচয় সমাপিকা ক্রিয়া। আর এটা টেন্স মেকিং ভার্ব। সমাপিকা ক্রিয়া মানে হলো টেন্স গঠন করে, আর অসমাপিকা ক্রিয়া ভাইস ভার্সা তার ঠিকই
কী হবে, এর বিপরীতমুখী ধর্মী হবে। নন ফাইনাইট মানে অসমাপিক ক্রিয়া যেগুলো টেন্স গঠন করতে পারে না। নন ফাইনাইট ভার্বস আর দোজ দ্যাট ক্যানট মেক এ সেন্টেন্স, রাদার ইট অ্যাক্টস লাইক এ ফর্মিং পার্ট অফ এ সেন্টেন্স। বরং এগুলো আমাদের দেখা যায় যে সেন্টেন্স তৈরি করার জন্য আমরা ফর্মিং পার্ট অর্থাৎ সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়। ইউজুয়ালি উই সি দেম ইন ফ্রেজাল ফর্ম। সাধারণত নন ফাইনাইটগুলোকে আমরা ফ্রেজাল ফর্মে দেখতে পাই। নন ফাইনাইট ভার্বগুলো কত রকমের, কয়টা আছে? নন ফাইনাইট ভার্ব তিন রকমের। টাইপস অফ নন ফাইনাইট ভার্বস: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ। প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি, যেমন গো গোয়িং, ইট ইটিং, ড্রিঙ্ক ড্রিঙ্কিং, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যখন এই ড্রিঙ্কিং একা থাকবে, তার সামনে কোনো সাজাবার থাকবে না, তাহলে টেন্স গঠন করতে পারবে না, তখন সেটাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। যেমন খাইয়া, ভাত খাইয়া আমি কলেজে গিয়েছিলাম। ইটিং মিল, আই ওয়েন্ট টু কলেজ। এই যে ইটিং মিল, এটা ভাত খাইয়া, এটা কিন্তু অসমাপিক। ভাত খাইয়া এটা কোনো বাক্য না, কারণ এটা বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়নি। ভাত খাইয়া কলেজে গিয়েছিলাম, এই যে গিয়েছিলাম এটা দিয়ে বাক্য তৈরি হলো। আর ভাত খাইয়া যুক্ত থাকার কারণে এটা অসমাপিক ক্রিয়া। ফলে প্রেজেন্ট পার্টিসিপল অসমাপিক ক্রিয়া। পাস্ট পার্টিসিপল সেগুলো কিন্তু অসমাপিক ক্রিয়া, অর্থাৎ কৃদান্ত ভার্ব। যে ভার্বগুলো সংগঠিত হয়ে গেছে, যেমন পঠিত, লিখিত, গৃহীত, যেমন এগুলো সাধারণত V3 ফর্ম, অর্থাৎ গো অ্যান্ড গান, রাইট রোট রিটেন, এই রিটেনটা, সি স সিন, এই সিনটা, টেক টুক টেকেন, এই টেকেনটা, এগুলো হলো পাস্ট পার্টিসিপল। এই V3 ফর্ম, যে গো এর জন্য গান, টেকের জন্য টেকেন, রাইটের জন্য রিটেন, এগুলো হলো লিখিত, গৃহীত, পঠিত, এরকম। এটা যদি সামনে সাজি ভার্ব না থাকে এটা নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্ব, এটাও নন ফাইনাইট ভার্ব। ভার্বের আগে টু থাকলে এটাকে বলা হয় ইনফিনিটিভ, এটাও নন ফাইনাইট। এটা হলো তে যুক্ত হয়। যেমন আমি বাজারে গিয়েছিলাম বই কিনতে। আমি বাজারে গিয়েছিলাম এটা একটা টেন্স, কিন্তু বই কিনতে এটা কোনো ক্রিয়াপদ না, অর্থাৎ ক্রিয়াপদটা সম্পূর্ণ হয়নি, অসমাপিক ক্রিয়া। বাজারে বই কিনতে এটা বললে কোনো টেন্স গঠন করো না। সুতরাং টু প্লাস ভার্বকে আমরা বলি ইনফিনিটিভ, এটাও নন ফাইনাইট ভার্ব। আমরা এক্সারসাইজে যদি যাই সেন্টেন্স আইডেন্টিফিকেশনে, তাহলে দেখো আমরা একটু দেখতে পাবো, একটু ভালো করে লক্ষ্য করো। মালিক ইজ গোয়িং টু মার্কেট টু বাই এ বল। মালিক ইজ গোয়িং টু মার্কেট টু বাই এ বল। মালিক ইজ গোয়িং, এই জায়গায় মালিক হলো সাবজেক্ট, ইজ গোয়িং ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, কারণ এটা টেন্স গঠন করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মালিক ইজ গোয়িং টু মার্কেট, এটা ইন প্রেজেন্ট পার্টস, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। কোথায় যাচ্ছে? টু মার্কেট, বাজারে। কেন? টু বাই এ বল। এই যে টু বাই, এটা একটা ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, মালিক যাচ্ছে বাজারে, কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। কেন যাচ্ছে? টু বাই এ বল। তাহলে দেখো ভার্বের সংখ্যা কয়টা? একটাই, ইজ গোয়িং। সুতরাং এটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, এটা একটা সিম্পল সেন্টেন্স। হি উইল বাই এ বল অ্যান্ড এ বুক। সে একটা বই কিনবে এবং একটা বল কিনবে। হি উইল বাই এ বল অ্যান্ড এ বুক। এই যে অ্যান্ড আছে বিধায় তোমাদের বিভ্রান্ত হয়ে যাবে না যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো দুটো ফাইনাইট ভার্ব, আমি আগে বলে আসছি। দেখো এইখানে এই অ্যান্ড দ্বারা দুটো ফাইনাইট ভার্বকে যোগ করা হয়নি, এখানে বরং দুটো ফাইনাইট ভার্ব নাই, একটা, এটা শুধু দুটো অবজেক্টকে যোগ করছে। সে কিনবে, কি কিনবে? একটা বল কিনবে এবং একটা বই কিনবে। সুতরাং অ্যান্ড থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স, তা ভাবার যুক্তি নাই, সুযোগ নাই। অ্যান্ড থাকলে তখনই সেন্টেন্সটা কম্পাউন্ড হবে যখন অ্যান্ড দ্বারা দুটো ফাইনাইট ভার্ব যুক্ত থাকবে। আবার একটা, যদি আমরা এই জায়গায় একটা সাবজেক্ট দিতাম, অ্যান্ডের পরে একটা সাবজেক্ট থাকতো, তারপর একটা ভার্ব থাকতো, তাহলে বলতাম এটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এটা দুটো অবজেক্টকে যোগ করছে, ফলে এটা সিম্পল সেন্টেন্স। একটাই মাত্র ফাইনাইট ভার্ব, উইল বাই, ফলে সিম্পল সেন্টেন্স। উই মাস্ট বাই দেম অর হি উইল বি, হি মাস্ট বাই দেম অর হি উইল বি পানিশড। তাকে অবশ্যই এটা কিনতে হবে অথবা তাকে শাস্তি পেতে হবে। এই যে অথবা, নতুবা, এই জায়গায় অথবা অথবা নতুবা বলা যায়। হি মাস্ট বাই দেম, তাকে ওইগুলো অবশ্যই কিনতে হবে, নতুবা হি উইল বি পানিশড, অথবা তাকে শাস্তি দেওয়া হবে বা নতুবা তাকে শাস্তি দেওয়া হবে। দেখো দুটো সেন্টেন্স, হি মাস্ট বাই দেম, তাকে অবশ্যই কিনতে হবে সেগুলো, অথবা হি উইল বি পানিশড। এইটা কোন ধরনের বাক্য? এটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? বলো তো। দেখো এটা দুটো স্বাধীন বাক্য। হি মাস্ট বাই দেম, এই জায়গায় ফুল স্টপ দিলে কোনো সমস্যা নাই, এই দিকে না লিখলেও এটা কমপ্লিটেড সেন্টেন্স। আবার দেখো হি উইল বি পানিশড, তাকে শাস্তি দেওয়া হবে, এটাও কিন্তু স্বাধীন, অর দ্বারা যুক্ত, ফলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স না, কারণ কমপ্লেক্স সেন্টেন্স হলে পরাধীন হতো, কিন্তু পরাধীন না, এটাও স্বাধীন বাক্যাংশ, এটাও স্বাধীন বাক্যাংশ, ফলে এটাকে বলবো কম্পাউন্ড বা যৌগিক বাক্য। এরপরে দেখো ইফ হি ফলস শর্ট অফ মানি, যদি সে তার টাকা কম পড়ে, যদি তার টাকা কম পড়ে, ইফ হি ফলস শর্ট অফ মানি, যদি তার টাকা কম পড়ে, হি ওয়ন্ট বি এবল টু বাই দেম, সে হবে না সক্ষম, হি উইল নটকে আমরা সংক্ষেপে বলি অন্ট, তাহলে হি উইল নট বি এবল টু বাই দেম, টাকা কম পড়লে সে এগুলো কিনতে পারবে না। এই জায়গায় দেখো এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? কি বলো তোমরা? ভেবে দেখো। এই জায়গায় ফলস, এই জায়গায় একটা ভার্ব, ইফ হি ফলস সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার হি উইল নট বি এবল, এই যে উইল নট বি এবল, এটা একটা উইল নট বি এবল, এই জায়গায় একটা ভার্ব উইল নট বি, তাহলে দুটো ভার্ব, দুটো সাবজেক্ট এবং ইফ দ্বারা যুক্ত। এবং এই দেখো ইফ হি ফলস শর্ট অফ মানি, যদি সে টাকায় কম পড়ে,
তার মানে এটা কিন্তু পরাধীন বাক্যাংশ, আর সে এটা কিনতে পারবে না, সে এইগুলোকে কিনতে পারবে না, এটা একটা স্বাধীন বাক্যাংশ। এটা স্বাধীন বাক্যাংশ, এটা পরাধীন বাক্যাংশ, কারণ এই জায়গায় কনজাংশন যুক্ত আছে। যে অংশের সাথে কনজাংশন যুক্ত থাকে সেটাকে বলে পরাধীন বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো মেইন ক্লজ, দুটো মিলে হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো পরের অংশ, পরের ভাবটা, পরের সেন্টেন্সটা, গেটিং দেম হিজ ব্রাদার বিকেম গ্ল্যাড, সেগুলো পেয়ে, বই এবং বল পেয়ে তার ভাই হয়ে গেল খুশি, গ্ল্যাড। তাহলে আনন্দিত হলো বা গ্ল্যাড, খুশি হলো। তাহলে গেটিং দেম, এটাকে গেটিং দেম, সেগুলো পাইয়া বা পেয়ে, সেগুলো পেয়ে বা পাইয়া, এটা কিন্তু নষ্ট ভার্ব, এটা গেটিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্ব না। হিজ ব্রাদার বিকেম, এটা ভার্ব। ফলে কয়টা ভার্ব আছে বাক্যে? একটাই ভার্ব, কোনো কনজাংশন নাই। ফলে এটা কি ধরনের বাক্য? একটাই ক্লজ, এটা ফ্রেজ, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। গেটিং দেম, পাইয়া, এটা কোনো টেন্স গঠন করেনি, ফলে এটা সিম্পল সেন্টেন্স, একটাই ভার্ব। এটা ভার্ব হয়েও ভার্ব হতে পারে না, কারণ টেন্স গঠন করতে পারে না, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ফলে এটা সিম্পল সেন্টেন্স। করিম অ্যান্ড হিজ ব্রাদার আর রিডিং নাও অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সামিনেশন। করিম এবং তার ভাই এখন খুব মনোযোগের সাথে পড়াশোনা করছে, কেন? টু পাস দ্য এক্সামিনেশন। এটা কোন ধরনের সেন্টেন্স? এটাও কিন্তু, একটু বলো তো তোমরা কেউ। হ্যাঁ, এটাও সিম্পল সেন্টেন্স, কারণ দেখো এটার মধ্যেও একটা ফাইনাল ভার্ব পাবো, করিম অ্যান্ড ইজ ব্রাদার। এটা অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কম্পাউন্ড হওয়ার যুক্তির সুযোগ নাই। করিম এবং তার ভাই, এটা অ্যান্ড দ্বারা দুটো ব্যক্তিকে যোগ করা হয়েছে, অর্থাৎ দুটো সাবজেক্টকে যোগ করা হয়েছে। ফলে এই অ্যান্ড দুটো ফাইনাল ভার্বকে যোগ করে নেয়, কম্পাউন্ডের জন্য না। তাহলে আর রিডিং, এই একটা মাত্র ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্স। করিম অ্যান্ড ইজ ব্রাদার আর রিডিং নাও, তারা এখন লেখাপড়া করছে, কেন? টু পাস, এই জায়গায় টু পাস, এটা ইনফিনিটিভ। ফলে এটা নষ্ট ভার্ব, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, এটা ইনফিনিটিভ। টু পাস দ্য এক্সামিনেশন। করিম এবং তার ভাই পড়াশোনা করিতেছে, একটাই মাত্র ভাব, পড়াশোনা করিতেছে, এখন পড়াশোনা করিতেছে মনোযোগের সাথে, অ্যাটেন্টিভলি, কেন? টু পাস দ্য এক্সামিনেশন। এটাও নষ্ট ভার্ব। ফলে ভার্ব একটাই পেলাম। আর রিডিং, এটা কন্টিনিউয়াস টেন্স, ফলে এটাও সিম্পল সেন্টেন্সের উদাহরণ। হি বার্স্ট ইন্টু টিয়ার্স হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ। সরি, হি বার্স্ট ইন্টু টিয়ার্স হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ। সে কান্নায় ভেঙে পড়লো, হি বার্স্ট ইন্টু টিয়ার্স হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ। এটা কোন ধরনের বাক্য? আমরা সেই বিবেচনায় দেখি, এখানে দেখো বার্স্ট, এই জায়গায় বার্স্ট একটা কনস্ট্যান্ট ভার্ব, বার্স্ট বার্স্ট বার্স্ট, এটা বার্স্টেড লেখা হয় না, এটা পাস্ট টেন্সে আছে, যেহেতু এটা পাস্ট টেন্স, একই বাক্যে পাস্ট টেন্স পরেরটা, আগেটাও পাস্ট টেন্স। হি বার্স্ট ইন্টু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়লো, কখন? হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ, যখন সে দুঃসংবাদটা শুনলো। তাহলে এটা কিন্তু হোয়েন হলো একটা কনজাংশন, এবং এই হোয়েন থাকার কারণে দুটো ক্লজ আমরা দেখতে পাচ্ছি। হোয়েন হি হার্ড দ্য নিউজ, যখন সে দুঃসংবাদ শুনলো, হি বার্স্ট ইন্টু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়লো। এটা অনেকটাই স্বাধীন বাক্য, আর এটা হোয়েন হি হার্ড দ্য নিউজ, এটা পরাধীন বাক্য। দুই বাক্যাংশ মিলে হয়ে গেছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। হি বার্স্ট ইন্টু টিয়ার্স হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ। দেখো এটাকে সিম্পল করলে আমরা কি করতাম? হিয়ারিং দ্য স্যাড নিউজ হি বার্স্ট ইন্টু টিয়ার্স। হিয়ারিং দ্য স্যাড নিউজ মানে দুঃসংবাদটা শুনে হি বার্স্ট ইন্টু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়লো। তাহলে হিয়ারিংটা ভাবটা নষ্ট হয়ে যেত, তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে যেত। আমরা এইভাবেই সেন্টেন্সগুলো পরিবর্তন করব। আমরা হয়তো আজকে সময় পাবো না, সামনের দিনে আমরা সেন্টেন্সকে করে পরিবর্তন করতে হয় সিম্পল থেকে কমপ্লেক্সে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখো এটা দেখো, পেশেন্ট হ্যাড ডায়েট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট মানে রোগীটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বেই। তাহলে এই যে বিফোর আছে, এটা কনজাংশন, এর আগে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, রোগীটা মারা গিয়েছিল, এটা একটা ক্লজ, মানে এটা বাক্যাংশ, এটা স্বাধীন বাক্যাংশ। আর বিফোর দ্য ডক্টর কেম, এটা পরাধীন বাক্যাংশ, বিফোরের সাথে যুক্ত হয়ে এটা এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে, এবং স্বাধীন বাক্যাংশ এবং পরাধীন বাক্যাংশ দুটো মিলে হয়ে গেছে হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, এটা একটা ভার্ব, হ্যাড ডায়েট, এটা একটা ভার্ব, বিফোর দ্য ডক্টর কেম এটা ভার্ব, দুটো ফাইনাল ভার্ব বিফোর দ্বারা যুক্ত, ফলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত থাকতো তাহলে কম্পাউন্ড ভাবতাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্স সেই সেন্টেন্স যার মধ্যে একটা ফাইনাল ভার্ব থাকে, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেই ধরনের সেন্টেন্সগুলো এগুলো যার মধ্যে দুটো ফাইনাল ভার্ব থাকে, কিন্তু কনজাংশনের ভিন্নতার কারণে আমরা বলি কমপ্লেক্স আর কম্পাউন্ড। অ্যান্ড বাট অর দ্বারা দুটো ফাইনাল ভার্ব যুক্ত থাকলে কম্পাউন্ড, আর অন্য কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকলে বলবো কমপ্লেক্স। দেখো, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমের মধ্যে ঢুকলেন, প্রবেশ করলেন, অ্যান্ড উই স্টুড আপ, এবং আমরা দাঁড়ালাম। এই যে অ্যান্ড দ্বারা যুক্ত, এটা একটা ক্লজ। দেখো এটা একটা ক্লজ, মানে এটা বাক্য, উই স্টুড আপ, সাবজেক্ট ভার্ব, উই স্টুড আপ, আমরা দাঁড়ালাম। আর অ্যান্ড দ্বারা আরেকটা বাক্য এই আগের বাক্যের সাথে যুক্ত হয়ে আছে, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন, এটা একটা বাক্য, এবং এটাও স্বাধীন বাক্য, আর এটাও স্বাধীন বাক্য, অ্যান্ড দ্বারা যুক্ত বিধায় এটাকে বলবো যৌগিক বা কম্পাউন্ড সেন্টেন্স। দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম অ্যান্ড উই স্টুড আপ। এই বাক্যটাকে যদি আমরা সিম্পল করে লিখতাম, দেখো, অন হিজ এন্টারিং দ্য ক্লাসরুম, অন হিজ এন্টারিং দ্য ক্লাসরুম, তার ক্লাসরুমে ঢোকার সাথে সাথে, এন্টারিং এই দেখো ভার্বের সাথে আইনযোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করে দিচ্ছে, এটা কিন্তু টেন্স গঠন করে নেই, এটা একটা ফ্রেজ হয়ে গেছে। অন হিজ এন্টারিং দ্য ক্লাসরুম, তার
শ্রেণীকক্ষে ঢোকার সাথে সাথে উই স্টুড আপ, আমরা দাঁড়ালাম। এই একটাই ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আর এই ভার্বটা নষ্ট হয়ে গেছে তার ক্লাসে ঢোকার সাথে সাথে, এটাতে কোনো টেন্স গঠন করা হয়নি। তার ক্লাসে ঢোকার সাথে সাথে উই স্টুড আপ, আমরা দাঁড়ালাম। এই যে আমরা দাঁড়ালাম, এটা এটা টেন্স গঠন করছে এই ভার্বটা স্টুড আপ, ফলে এটা সমাপিকা ক্রিয়া, একটাই সমাপিকা ক্রিয়া, ফলে এটা সিম্পল সেন্টেন্স। এই জায়গায় এটা এটা এই জায়গায় ছিল দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, এটা ছিল ক্লজ। আর এখন অন হিজ এন্টার্ড ইন দ্য ক্লাসরুম, এটা গেছে ফ্রেজ, যেহেতু এর মধ্যে কোনো ভার্ব নাই, সমাপিকা ক্রিয়া নাই, বলে একটাই সমাপিকা ক্রিয়া আছে বাক্যে, সুতরাং এটা হয়ে গেছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। তো আমরা দেখলাম সরল বাক্য একটা ফাইনাল ভার্ব, জটিল বাক্য মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ফাইনাল ভার্ব, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ফাইনাল ভার্ব। ভিন্নতা কোথায়? কনজাংশনের ক্ষেত্রে। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা অন্য সকল কনজাংশনগুলো দেখতে পাই, আর অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত থাকলে এটা কম্পাউন্ড। তাহলে অ্যান্ড বাট অন অর দ্বারা যুক্ত থাকলে কম্পাউন্ড ধরবো। আর হোয়েন, হুইচ, হাউ, হোয়াই, হোয়ার অথবা অ্যাজ, দো, অলদো, বাট, সরি বাট না, আফটার, বিফোর, সিন্স, দো, এগুলো থাকলো, এগুলো ইফ, এগুলো থাকলে সো দ্যাট, এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম সেন্টেন্সের ক্যাটাগরি দেখলাম, আমরা সেন্টেন্সটাকে বুঝতে পারলাম কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। আর ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, সমাপিক ক্রিয়া, অসমাপিক ক্রিয়া সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আমরা পরপর 10টা সেন্টেন্সকে দেখাইছি যে এগুলো এই ধরনের সেন্টেন্স। কারণ যখনই দেখছি একটা ফাইনাইট ভার্ব তখন সিম্পল, যখন দেখছি দুটো ফাইনাইট ভার্ব তখন বলছি হয় কমপ্লেক্স নয় কম্পাউন্ড। কী হিসেবে আমরা বর্ণনা করছি যে কনজাংশনটা দেখছি অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত দুটো স্বাধীন বাক্যাংশ, তাহলে কম্পাউন্ড। আর অন্য কোনো কনজাংশন দ্বারা দুটো স্বাধীন একটা পরাধীন একটা, তখন দেখছি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এটা একটু জটিল বিষয়, আমরা কি করে কনভার্ট করতে হয় সিম্পলকে কমপ্লেক্সে, কমপ্লেক্সকে কম্পাউন্ডে, আমি এই বিষয়ে এরই ধারাবাহিক ক্লাস রূপে আর একটা ক্লাস সামনের দিন নেব। সেদিন তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবে যে আমরা সিম্পল সেন্টেন্সকে কী করে কত সহজে কমপ্লেক্সে, অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে কত সহজে করে কম্পাউন্ডে, অথবা কম্পাউন্ডকে কত সহজ করে সিম্পলে পরিবর্তন করতে পারি। এই পরিবর্তন করার ধারাটা একটু ভালো করে লক্ষ্য করলে সামনের ক্লাসে আমরা এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইন্টারচেঞ্জগুলো। আজকে আমরা কি ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করছি। আশা করি তোমরা অনেকেই যারা মনোযোগ সহকারে শুনতে পারছো তারা বুঝতে পারছো যে এই বাক্যগুলোর শ্রেণীবিন্যাস কী করে হয়, কী করে এগুলোকে বোঝা যায়। তো পরবর্তী ক্লাসের অপেক্ষায় আমরা আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালো থাকবে সবাই।